দিল্লিতে যদি ১০১ জন, আমি আপনাকে ডেটাবেস দিয়ে দিলাম যে ওখানে ১০১ জন মার্ডারের আসামি উপস্থিত ছিল। 62 জন ছিল অ্যাটেম্প্ট টু মার্ডার। অ্যান্ড আই রিপিট, ডাকাতির আসামি ছিল ২৮৪ জন। এই সমস্ত দুষ্কৃতীরা যদি আমাদের ছেলেমেয়েগুলোর মধ্যে মিশে যায়, তারা সুযোগ পেলে তারা শুধু রাষ্ট্রবিরোধী নয়, সমাজ বিরোধী, সাংবাদিকদের বিরোধী। এবং আমি আপনাকে মিডিয়াতে বলছি, ওই দিন এক ভদ্রমহিলা পুলিশ, আজকে যে পুলিশ কর্মীরা রাস্তায় রাজপথে রাত বিরেতে কাজ করেন, তাদের পেটে লাথি মারা হয়েছে, যার মধ্যে একজন ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই শ্রীলতা মিত্রদের মতো মহিলাদের ব্যাপারে কথা বলতে আমার রুচিতে বাধে। আমার ঘরে স্ত্রী, সন্তান, বাবা-মা আছে। ওর ব্যাপারে আমি কোনো কথা বলব না। আমার ওই বাচ্চা, বাচ্চা মেয়েগুলোর প্রতি খুব সহমর্মিতা হচ্ছে, যারা হিজাব পরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারছে। এদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এদের যা বয়স, এদের সাথে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কি শত্রুতা হতে পারে? আমি আমার মুসলমান সমাজ ভাই বোনদের অনুরোধ করব, এই কমিউনিস্ট পার্টিরা যুগে যুগে আপনাদেরকে ব্যবহার করেছে, এই কংগ্রেস পার্টি আপনাদেরকে যুগে যুগে ব্যবহার করেছে। ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এভাবে বিলীন করে দেবেন না। ওইসব শিশুরা আজকে যে সমস্ত স্লোগান দিচ্ছে, এটা আমি পাকিস্তানের আল কায়দার বাচ্চাগুলোকে দেখেছি। এই বামপন্থীরাই দেশদ্রোহীদের নেতা। কজন সেই কমিউনিস্ট বিপ্লবী ব্রিটিশ বিরোধী ছিল আর কজন অন্য দেশের স্পাই ছিল, এগুলো কিন্তু ডকুমেন্টেড আছে। এই যে আন্দোলনজীবীদের যে দিল্লিতে যে নাচানাচিটা দেখলেন, আসলে এটা রিয়াকশন, এটা অ্যাকশন ছিল না। রিয়াকশনটা ছিল ভারত সরকার এই বিষয়টাতে যথেষ্ট সচেতন হয়েছে, এবং সেটা এখন নয়, বেশ কিছুদিন ধরে। আপনারা একটা আইনের নাম শুনে থাকবেন, এফসিআরএ। অর্থাৎ বিদেশ থেকে যদি ভারতবর্ষে টাকা পাঠানো হয়, কোন সোর্স থেকে আসছে, কোন সোর্সে যাবে, এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটরিং থাকবে। এতে আমাদের দেশের ব্রিটিশ আমলের পর থেকে যারা বড় বড় গির্জা বানিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে এখনো সেই ব্রিটিশতন্ত্র চালিয়ে যাচ্ছেন, তাদের স্বার্থে আঘাত লেগেছে। এদের প্ররোচনা আছে এই আন্দোলনে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যথার্থ পর্যবেক্ষণ, কিন্তু এখানে ইলাবোরেটলি যে কথাটা বলা আছে যে নিরীহ মানুষদের বিরুদ্ধে, দিল্লি পুলিশকে যখন যন্তর মন্তরে এই অবস্থাটাকে ট্যাকেল করতে হয়েছিল, আপনি নট এ সিঙ্গেল স্টুডেন্ট পাবেন, ক্লাস 9, 10, 11, 12 এর কোনো ছাত্রছাত্রীদের পাবেন না যারা একটা কমপ্লেন্ট লজ করেছে। তো দিল্লি পুলিশ প্রোটোকল অনুযায়ী যা ব্যবস্থা নিয়েছে, তার উপরেও সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ রয়েছে, তার সারাংশটা কিন্তু এটাই যে যাতে কোনো সাধারণ ছাত্রছাত্রীদের কোনো রকম হ্যারাসমেন্ট বা ক্ষয়ক্ষতি না হয়। এটা তো আমরা প্রত্যেকেই চাইছি। অন্যদিকে দেখা যাচ্ছে শুধুমাত্র যে দিল্লির ক্ষেত্রেই তাই নয়, দিল্লি ছাড়াও এই যে ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ, সেইখানে পুলিশের লাঠিচার্জ এবং অত্যাচার এরকম একাধিক অভিযোগ উঠে এসেছে। সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট রিপোর্ট তলব করলো। অবশ্য শুধুমাত্র বাংলা বললেও ভুল হবে, এছাড়াও কেরলম, বিহার, অসম, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলেও রাজ্যগুলিকে আর কি নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। বিচারপতির এই পর্যবেক্ষণ সম্পর্কে কি বলবেন? দেখুন, আমাদের এই এই প্রধান বিচারপতিই কিন্তু প্রথম ককরোচ শব্দটা ব্যবহার করেছিলেন। তার মন্তব্য থেকেই কিন্তু ককরোচ শব্দটা উঠে আসে। আমি এই বিচারপতিকে যতটা জানি, উনি আমাদের দেশের একজন অভিভাবক সম। উনি কোনো মতেই চায় না এই নতুন প্রজন্ম, এই জেন জি, এই জেন জিকে আমরা যাতে ওন করতে পারি, তাদেরকে আমাদের মূল ধারার মধ্যে রাখতে পারি, ভারতবর্ষের ভবিষ্যতের ডেভেলপমেন্টের জন্য তাদেরকেই অগ্রাধিকার দিতে পারি, এই বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। এবং তিনি যে এই যে কল ফর রিপোর্ট করেছেন বিভিন্ন স্টেট গভর্নমেন্ট মেশিনারিজগুলোর কাছ থেকে, তার উদ্দেশ্য কিন্তু এটাই যে যাতে আমাদের বাচ্চা-কাচ্চাগুলো ক্লাস 9, 10, 11, 12 এর এই টিনেজ বাচ্চা-কাচ্চাগুলো, যারা একটা যথার্থ কারণ নিয়েই হয়তো আন্দোলনটা করছে, তাদের প্রতি যেন কোনো রকম নিষ্ঠুরতা বা বর্বরতা না হয়। তো যথার্থ কল ফর রিপোর্ট উনি করেছেন এটা। আবার অন্যদিকে সুপ্রিম কোর্ট আরও আরেকটি বিষয় জানালো যে যাদের বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক মামলা বা অপরাধের কোনো রেকর্ড নেই, পাস্ট রেকর্ড নেই, তাদেরকে আটক করা হয়েছে, অবিলম্বে মুক্তি দিয়ে দিতে হবে। যাদের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধমূলক অভিযোগ আছে, তাদের ক্ষেত্রে এই নির্দেশ অবশ্য প্রযোজ্য হবে না। যদিও সেই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে
সে নিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালত কোনো রকম কিছু নির্দেশিকা জারি করেনি। এই সিজেপির বিক্ষোভে অপরাধমূলক রেকর্ড থাকা প্রায় 2873 জন এমন অনুপ্রবেশকারী ছিল বলেও পুলিশের পক্ষ থেকে অভিযোগ হয়েছে। এই বিষয়ে একদিকে আইন এবং অন্যদিকে পুলিশের দাবি, এই দুয়ের যে বলতে পারি আমি ক্ল্যাশ, তো এই সম্পর্কে কি বলবেন স্যার? দেখুন, আমি রিপিট করেই বলছি, সুপ্রিম কোর্টের সেই নির্দেশের মধ্যে কিন্তু একটা যদি বা ইফ কথাটা থাকে। যদি কারোর বিরুদ্ধে, ইফ কারোর বিরুদ্ধে কোনো রকম কোনো প্রিভিয়াস অ্যালিগেশন না থাকে, যদি একটা বাচ্চা কাচ্চা 15, 16, 17, 18 বছরের বাচ্চা কাচ্চা হয়, টিনেজ বা জুভেনাইলের মধ্যে আসে, তাদের বিরুদ্ধে কোনো হার্শ অ্যাকশন যাতে স্টেট মেশিনারিজ না নেয়, এটা তো একটা কমন প্রিন্সিপল এবং সুপ্রিম কোর্ট এটাকে রিইটারেট করছেন। খুব ভালো কথা। তবে দিল্লি পুলিশ একটা যে তথ্য দিয়েছে, সেই তথ্য আপনি যেটা বললেন, আমি একবার আপনাকে একটু ব্রেকআপ বলি। ব্রেকআপটা মানুষদেরও জানা উচিত, জনগণকে জানা উচিত। এই যে 2873 লোকদের যাদেরকে বলছেন, তাদের মধ্যে খুনের মামলার আসামি আছে 101 জন। তাদের মধ্যে অ্যাটেম্প্ট টু মার্ডারের আসামি আছে 62 জন। ডাকাত, রবারির মামলা আছে 284 জনের বিরুদ্ধে। রেপ, ধর্ষণকারী আছে 61 জন। পক্সো অ্যাক্ট, ছোট বাচ্চাদের সাথে সেক্সুয়াল অফেন্স করেছে এরকম আসামি আছে 6 জন। মলেস্টেশন অফ ওমেন, আর্মস অ্যাক্টের 229 জন কাস্টাডি, মানে 229 জন অ্যাকিউজড আছে। আপনি ভাবতে পারেন, একজনের বিরুদ্ধে অস্ত্র মামলা আছে, একজনের বিরুদ্ধে খুনের মামলা আছে। তারা ওই আন্দোলনে সেদিন কি করতে গেছিল? এরা কারা? আর এদের বিরুদ্ধে স্টেট মেশিনারিজ কেন সফট কর্নার দেখাবে? এই দেশের নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের প্রতি এবং আইন প্রণয়নকারী সংস্থার প্রতি আমাদের আবেদন থাকবে, শক্ত থেকে শক্ত ব্যবস্থা করা উচিত এদের বিরুদ্ধে। স্যার একইভাবে আপনি হয়তো গত শুক্রবারের যে প্রোটেস্ট মার্চ হলো, প্রোটেস্ট মার্চের নামে এক কথায় কলকাতার রাজপথে তাণ্ডব হলো। গোটা বাংলার মানুষ সেটি দেখেছেন, গোটা দেশেও সেই বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আমরা যারা সাংবাদিকরা সেখানে সংবাদ কালেক্ট করতে গিয়েছিলাম, মানে রিপোর্টিং করতে গিয়েছিলাম, কিভাবে মহিলা সাংবাদিকদের হেনস্থা করা হয়, তাদেরকে নানা রকমভাবে কুৎসিত আকার ইঙ্গিত করা হয়। সুপ্রিম কোর্ট এবং এর আগেও বিভিন্ন আদালত এটি বলেছেন যে যদি কোনো মহিলার প্রতি এরকম কুৎসিত বা কদর্য ইঙ্গিত করা হয়, সেটাও কোথাও না কোথাও গিয়ে রেপের সমান। যদি আমি এই কথাই সত্যি বলে ভাবি, এবং যারা সেখানে আক্রান্ত হলেন, হসপিটালে ভর্তি হলেন, বা এই সমস্ত কিছু ব্যতি রেখে যে সমস্ত যুব সমাজ যারা আজকে গোটা বিষয়টি নিয়ে এফেক্টেড, তো এই গোটা ঘটনার জন্য দায়ী যারা, তারা ছাড় পেয়ে যাবে। এ বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের জেন জিরা যে বিষয়টা নিয়ে মূলত আন্দোলন করছে বা গভর্নমেন্টের কাছে দাবি রাখছে, এই এনইইটির যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শুধু এনইটি নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামস বা বোর্ড এক্সামিনের যদি কোশ্চেনপত্র, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, জেলা লেভেল হতে পারে, সেন্ট্রাল হতে পারে, এই জাতীয় প্রশ্নপত্র ফাঁস, এটা একটা গুরুতর অপরাধ। কারণ আমরা সেক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলবো। এই প্রত্যেকটা বাচ্চার পাশে আমরা নাগরিক সমাজ, প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক পরিচয় থাকে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, সামাজিক ব্যক্তিত্ব হিসেবে আমরা এদের পাশে আছি। কিন্তু সেদিন শিয়ালদা স্টেশনে জমায়েতের পর থেকে যে কয়েক হাজার উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা ওই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদা যুব কেন্দ্রের সামনে একবার, তারপরে এই ধর্মতলা স্প্ল্যানেট এরিয়াতে যে ঘটনাগুলো ঘটিয়েছে, ওরা আর যাই হোক কোনো স্টুডেন্ট নয়। দিল্লিতে যদি 101 জন, আমি আপনাকে ডেটাবেস দিয়ে দিলাম যে ওখানে 101 জন ধর্ষণের আসামি উপস্থিত ছিল, মার্ডারের আসামি উপস্থিত ছিল। 62 জন ছিল অ্যাটেম্প্ট টু মার্ডার, অ্যান্ড আই রিপিট, ডাকাতির আসামি ছিল 284 জন। এই সমস্ত দুষ্কৃতীরা যদি আমাদের ছেলে মেয়েগুলোর মধ্যে মিশে যায়, তারা সুযোগ পেলে তারা শুধু রাষ্ট্রবিরোধী নয়, সমাজ বিরোধী, সাংবাদিকদের বিরোধী। এবং আমি আপনাকে মিডিয়াতে বলছি, ওই দিন এক ভদ্র মহিলা পুলিশ, আজকে যে পুলিশ কর্মীরা রাস্তায় রাজপথে রাত বিরেতে কাজ করেন, তাদের পেটে লাথি মারা হয়েছে, যার মধ্যে একজন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কারা এরা? আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা এটা করতে পারে না। এদেরকে ফাইন্ড আউট করতে হবে, দেশের স্বার্থে এদেরকে নিউট্রালাইজ করতে হবে।
স্যার, একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অত্যন্ত কুরুচিকর পোস্টার নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবং যদি ধরে নিই যে একজন অভিনেত্রী, তিনি পাবলিক ফিগার, তাকে দেখে আমরা তো সকলেই জানি যে সিনেমার হিরো হিরোইন বা এনাদের বা ক্রিকেটার বা খেলোয়াড় যারা রয়েছেন, তাদেরকে দেখে আমরা তাদেরকে আইডল বলে মনে করি এবং তাদেরকে দেখে আমরা শিখি, আমরা নানা রকমভাবে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। তিনি যে ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর জারি হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, এর বিরুদ্ধে মানে এই যে এফআইআর হয়েছে তাতে আবার নিজে সাফাইও দিয়েছেন শ্রীলেখা। তিনি বলছেন যে তিনি নাকি সেদিনকে চশমা পরে যাননি, সানগ্লাস পরে গিয়েছিলেন। এছাড়াও আরো একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। তিনি বললেন যে মোদিজির বিলো দ্য বেল্টে তার চোখই যায়নি। মহিলারা পুরুষকে যখন দেখেন, 95% মহিলাই পুরুষের নিম্নাঙ্গের দিকে চোখ ফেরান না। তাই তিনি পোস্টারটা ঘুরিয়েও দেখেননি। তার মতন একজন পাবলিক ফিগারের মুখে যদি এই হেন ভাষা হয়, তাহলে যুব সমাজ শিখছে কি? আপনি পাবলিক ফিগার কথাটা ব্যবহার করলেন। গত 15 বছরে এবং এর আগে বিগত 34 বছরের শেষের দিকগুলোতে এই পশ্চিমবঙ্গের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আমরা কলকাতা শহরে কিছু ভাতাজীবী এই সমস্ত মিডিয়া পার্সন দেখতে পেয়েছি। এই ভাতাজীবীদের উদ্দেশ্যই ছিল আমাদের সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের ছেলেমেয়েগুলোকে ডাইভার্ট করা। এই শ্রীলেখা মিত্রদের মতো মহিলাদের ব্যাপারে কথা বলতে আমার রুচিতে বাধে। আমার ঘরে স্ত্রী, সন্তান, বাবা-মা আছে। ওর ব্যাপারে আমি কোনো কথা বলব না। স্যার, অপরদিকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী বা যোগী আদিত্যনাথ, অমিত শাহ, এনাদের ব্যক্তি বিশেষের কথা ছেড়ে দিলাম। হয়তো হতে পারে আমাকে বা আপনাকে বা কাউকে দেশের 130 কোটি জনতা সমানভাবে যে পছন্দ করেন বা অপছন্দ করেন, এটা হয় না, হতে পারে না। সেই সব কিছু ব্যতি রেখে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই পদগুলি দেশের এবং রাজ্যের অন্যতম, মানে একদম শীর্ষস্থানীয় প্রশাসনিক পদ। সেই পদাধিকারী যারা, তাদের পোস্টারের উপরে একের পর এক লাথি, কিল, ঘুষি, চর, তাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তাদের পোস্টারের ওপরে গোবর লেপে দেওয়া হলো, কালি ছড়িয়ে দেওয়া হলো, নোংরা ঢেলে দেওয়া হলো। এবং যারা করছে তারা নিতান্তই স্কুল স্টুডেন্ট, ছোট ছোট শিশুরা, মেয়েরা। সেরকম ভিডিও তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আপনি সমাজের একজন মুখ হিসাবে, প্রবক্তা হিসাবে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে নতুন সমাজকে বা নতুন প্রজন্মকে এরকমভাবে তাদের মাথায় কি বিষ ঢেলে দেওয়া হচ্ছে, রাষ্ট্রবিরোধী বিষ? আমার ওই বাচ্চা, বাচ্চা মেয়েগুলোর প্রতি খুব সহমর্মিতা হচ্ছে, যারা হিজাব পরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারছে। এদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, করানো হয়। এদের যা বয়স, এদের সাথে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কি শত্রুতা হতে পারে? আমি আমার মুসলমান সমাজ ভাই বোনদের অনুরোধ করব, এই কমিউনিস্ট পার্টিরা যুগে যুগে আপনাদেরকে ব্যবহার করেছে। এই কংগ্রেস পার্টি আপনাদেরকে যুগে যুগে ব্যবহার করেছে। ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এভাবে বিলীন করে দেবেন না। ওইসব শিশুরা আজকে যে সমস্ত স্লোগান দিচ্ছে, এটা আমি পাকিস্তানের আল কায়দার বাচ্চাগুলোকে দেখেছি। কলকাতা আমাদের শিশুরা এরকম হতে পারে না। একই সঙ্গে যেরকমটাই আর কি অভিযোগ উঠছে, এই বামেরা, আপনি যে কথা উল্লেখ করলেন স্যার, যে এই ইমামদের সার্জিল ইমামদের রাজনীতি পুনরায় বাংলায় বলবৎ করার জন্য কি মরিয়া চেষ্টা করছেন এনারা? এবং এই দেশদ্রোহী ওমর খালিদদের সমর্থনেই যে এরা গলা ফাটাচ্ছেন, বামেদের এই প্রচেষ্টা, এটি প্রচেষ্টা না কুপ্রচেষ্টা, কি আখ্যা দেবেন? আমি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পারেন, আপনি শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতে পারেন, আপনি ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে পারেন, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে পারেন, পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করতে পারেন, আপনি কুৎসিত ভাষায় বিরোধিতা করতে পারেন। কিন্তু এই গণতন্ত্রের মধ্যে আপনি বিজেপি বা মোদিজিকে বিরোধিতা করতে গিয়ে যখন দেশদ্রোহীদের সহযোগিতা নিচ্ছেন, এটা দেশদ্রোহিতা। এই সমস্ত দেশদ্রোহীদের কিন্তু এই ভারতবর্ষে কোনো আশ্রয় হবে না ভবিষ্যতে। ঠিক এই কথাটাই কিন্তু বহু সাধারণ মানুষ বলছেন। এই বামেরা যে দেশদ্রোহী, এই দেশদ্রোহিতার সঙ্গে বামফ্রন্ট, এই যে এই সমোচ্চারণ করা আর কি, এটাই কি বাস্তব হয়ে আসছে, মানে হতে চলেছে আস্তে আস্তে? এটার পেছনে একটা গভীর পলিটিক্যাল কনস্পিরেসি আছে।
আজকে বাম নেতৃত্বরা জানে যে, যে দেশে নেতাজি সুভাষ বোস আছে, যে দেশে নরেন্দ্র মোদী আছে, যে দেশে মহাত্মা গান্ধীরা আছে, যে দেশে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন, যে দেশটা যে রাজ্যটা বিনয় বাদল দীনেশদের রাজ্য, সেখানে ওরা লেনিনকে প্রতিষ্ঠা দিতে পারবে না। আর ভারতবর্ষের আসমুদ্র হিমাচল যে আয়তন, এখানে কমিউনিস্ট পার্টির প্রোপাগান্ডা একসঙ্গে চলবে না। এই জন্য এদের একটা সেই 1930 সাল থেকে একটা টার্গেট, স্বাধীনতার পরেও এই টার্গেট করেছে, 70 দশকে মারাত্মকভাবে করেছে। এদের টার্গেট হচ্ছে এই ভারত রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে ভাঙো, ভাঙার পর এক এক জায়গায় এই সাম্য বিস্তারের নাম করে এই সমস্ত জেহাদিদের সহযোগিতা নিয়ে এই রাষ্ট্রবিরোধী আন্দোলন চালিয়ে ঠিক যেভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছে, ঠিক যেভাবে নেপালের ঘটনা ঘটিয়েছে, এরা এটা করতে চায়। কিন্তু এরা আজ পর্যন্ত এটা বলে না যে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার পর সেই রাষ্ট্রের স্থিতিশীলতা কি করে ফিরবে। আজকে আরব বসন্ত হয়েছে, আজকে তারেক জিয়া বাংলাদেশে দারুণভাবে চেষ্টা করছে, কিন্তু সেভাবে সুশাসন ফেরাতে পারছে না। সো এরা বিধ্বংসী, এই বামপন্থীরাই দেশদ্রোহীদের নেতা। তবে বামপন্থী যারা নেতৃত্ব আছেন অর্থাৎ বাম নেতৃত্ব তারা তো আবার উল্টে মানে একদম নাম না করে বিজেপির ওপরেই কটাক্ষবাণ ছুড়ে দিচ্ছেন। তারা কি বলেছেন একটুখানি আপনাকে শোনাই। সেটি হচ্ছে, আজাদি স্লোগান দেওয়া ওদের চোখে অপরাধ, কারণ ভারতবর্ষের আজাদির বিরুদ্ধেই অবস্থান ছিল ওদের। ওরা ব্রিটিশদের সাহায্য করতে গিয়ে ভগৎ সিং এর ফাঁসি ত্বরান্বিত করেছিল। ওরা ব্রিটিশদের সাহায্য করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, যার বিনিময়ে পয়সা পেত। সুতরাং দেশবিরোধীরাই এখন যারা ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত দেশবিরোধীরা দেশপ্রেমিকদেরই দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে। কি বলবেন? দেখুন, আমি যে মন্তব্য করব, এই মন্তব্যটা পশ্চিমবঙ্গে নতুন আর একটা রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করতে পারে। স্বাধীনতা সংগ্রামকালীন যখন আমাদের পূর্বপুরুষরা, যারা অনুশীলন সমিতি, যুগান্তর এবং অনেকেই সর্বভারতীয় তদানীন্তন কংগ্রেস পার্টির হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা বিপ্লবী ছিলেন, যারা গীতাকে অন্তরে ধারণ করে সশস্ত্র বিপ্লব করেছেন, এই যে একটা ধারা ছিল, এদের মধ্যে আরও কিছু বিপ্লবী ছিল। ব্রিটিশরা কিন্তু সবাইকে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী হিসেবে অ্যারেস্ট করেনি। এদের মধ্যে অনেকেই ছিল তদানীন্তন অন্য একটা রাষ্ট্রর চর, সেই জন্যও কিন্তু ব্রিটিশরা কিছু কিছু কমিউনিস্টদের তখন অ্যারেস্ট করত। হিস্ট্রি এখন এই পশ্চিমবঙ্গেই যে রাজনৈতিক যে অবস্থান তৈরি হয়েছে, এখন ইতিহাসের পাতায় অনেক বিতর্ক হবে। আগামী দিনে এই তথ্যগুলো উঠে আসবে যে কজন সেই কমিউনিস্ট বিপ্লবী ব্রিটিশ বিরোধী ছিল আর কজন অন্য দেশের স্পাই ছিল। এগুলো কিন্তু ডকুমেন্টেড আছে। আর এই যে কথায় কথায় বলে আমরা স্বাধীনতা সংগ্রাম করিনি, আমরা বলতে যদি ভারতীয় জনতা পার্টি বলে, তো আমাদের প্রতিষ্ঠাই হয়েছে 1980 সালে। আর যদি স্বাধীনতার আগের কথা বলেন, সেই সব বামপন্থীদের একটা কথা বলে দিই, এই পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আমাদের পূর্বপুরুষরা দিয়েছে। আমাদের পূর্বপুরুষরা, বিনয় বাদল দীনেশরা কিন্তু সেদিন রাইটার্সে এসেছিল, ওদের পূর্বপুরুষ না। আর কাদের ক্লেম করেন? ভগৎ সিংদের সম্মানীয় না আমরা রাষ্ট্রবাদীরা দিই, ওরা না। স্যার, অপরদিকে এতদিন পর্যন্ত যাকে গান্ধীবাদী আখ্যায়িত করা হয়েছে বা বলা হয়েছে যে তিনি হিংসার পরিপন্থী বা বিরোধী, সেই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, আজকে তিনি কড়া ভাষায় কিছু বার্তা দিলেন। তিনি বললেন এটি শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আজাদির মতন স্লোগান যারা দিচ্ছে সেই সমস্ত জেহাদিরা, যেখানেই তাদেরকে দেখতে পারেন এমন মার মারুন যাতে সোজা হয়ে বাড়িতে ফিরতে না পারে, হাসপাতাল হয়ে যাতে তাদের বাড়িতে যেতে হয়। ধর্মতলার মিছিলের কাণ্ডে এমনটাই কড়া বার্তা দিলেন তিনি। তার এই বার্তা সম্পর্কে আপনার কি মত? এই শ্রমিক ভট্টাচার্য এমন একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের মধ্যে, যিনি দীর্ঘদিন এই তৃণমূল এবং এই কমিউনিস্ট পার্টির অত্যাচার সহ্য করার পর, যখন 4ঠা মে আমরা সরকারে এসেছিলাম, তিনি প্রথম রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেছিলেন। সেদিন যদি শ্রমিক ভট্টাচার্য দ্ব্যর্থ কণ্ঠে না বলতেন যে আমি পতাকার রং দেখব না, পার্টির রং দেখব না, আমার দলের কেউ যদি তৃণমূলপন্থীদের কিছু করে আমি তাকে বরখাস্ত করে দেব দল থেকে, এবং সেই অধিকার আমাকে সংবিধান আমাকে দিয়েছে। সেদিন শ্রমিক ভট্টাচার্য, এটা বোধহয় 5th মে বা 6th মের ঘটনা, সেদিন শ্রমিক ভট্টাচার্য যদি সেই স্টেটমেন্ট না দিতেন, আমি দাবি করে বলছি পশ্চিমবঙ্গে 2 থেকে 3,000 লোক খুন হতো। সেই দায়িত্ব কিন্তু রাজ্য সভাপতি সেদিন পালন করেছিলেন।
আর আজকে রাজ্য সভাপতি যেটা বলছেন, এই স্বাধীন ভারত রাষ্ট্রে কারা আজাদি চায়? সেই সব বিচ্ছিন্নতাবাদী। এটা তো রাষ্ট্রনৈতিক অধিকারের মধ্যে পড়ে একটা বিচ্ছিন্নতাবাদী যদি এরকম হয় তাদেরকে নিউট্রালাইজ করা। ঠিক বলেছেন। এই যে ছাত্র আন্দোলনের নামে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে হঠাৎ করে ইন্ধন যোগানো, এই বিষয়টা রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে কতটা সমান বলে মনে করেন? খুব ডেঞ্জারাস একটা অ্যাসপেক্ট এটা। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে গত নির্বাচন হয়েছে বাংলাদেশে এবং গত নির্বাচন যেটা হয়েছে আমাদের ভারতবর্ষে, আপনি যদি সেই রেড ক্লিফ লাইন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারটা দেখেন, সেই বর্ডারের ওপারের জেলাগুলোতে কারা জিতেছে আর আমাদের বর্ডারের এপারের যে জনসংখ্যার বিন্যাস, সেই বিন্যাসকে প্যারালালি ইউজ করতে চায় কিছু আমাদের মধ্যেই কিছু ব্যক্তি আছেন তারা। এরা ওদের প্রোডাক্ট। এদের প্রতি পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে খুব সাবধান হতে হবে। এদিকে যারা এই গোটা বিষয়টিকে নিয়ে ডিফেন্স করতে চাইছেন তারা বলছেন গোটা কতক লাল পতাকা আগুনে পুড়িয়ে কিংবা পদদলিত করে বামেদের বা নেতা নেত্রীদের কেস দিয়ে দিলে কমিউনিস্ট পার্টি শেষ হয়ে যাবে না। বামেদের এই ধরনের মন্তব্য কি বলবেন? কমিউনিস্ট পার্টিকে তো ইন্দিরা গান্ধী ৭০ দশকে শেষ করতে পারেনি। এরা তো শেষ হবে না, এদের বিকৃত মানসিকতা শেষ হবে না। এদের পূর্বপুরুষরা প্রত্যেকে মুসলিম লীগের শিকার। যতগুলো বামপন্থী নেতা আছে তাদের মধ্যে মেজরিটি দেখবেন এরা ৪৭-এর আগে পরে মুসলিম লীগ, জিন্নার মুসলিম লীগের আক্রমণের শিকার হয়েছে তাদের পূর্বপুরুষরা। আর সেই সমস্ত জমিদার ঘরের ছেলেমেয়েরা আজকে সাম্যের কথা শেখায়। কিছু বলার নেই। ককরোচ জনতা পার্টি মানে আরশোলা, তাদের আচরণও ঠিক আরশোলার মতোই, এদেরকে দেখলেই বমির উদ্বেগ হয়। এমনটাই আর কি বললেন কঙ্গনা রানাউত, তিনি বিজেপির সাংসদ। তিনি বলছেন যে এই যে আন্দোলন, ছাত্র আন্দোলনের চলন বলনই ঠিক নেই। ছাত্র আন্দোলনের মধ্যে আসলে কিছু, কিছু এলিমেন্ট মিশেছিল। আমি দেখেছি যে একটা উল্টো পা নিয়ে একটা স্পাইডারম্যান ঘুরে যাচ্ছে। একটা ১৯-২০ বছরের ছেলে, তার গায়ে পোশাক মহিলাদের। কিছু মহিলা, তাদের গায়ে পোশাক নেই। এরা আর যাই হোক স্টুডেন্ট না, এরা ককরোচ জনতা পার্টি না কি পার্টি বানিয়েছে, এদের মধ্যে ঢুকে এরা কি করছে? কঙ্গনা রানাউত হয়তো ঠিকই বলেছেন এটা। স্যার, আরও একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে রীতিমতো 5 স্টারে এই ককরোচ জনতা পার্টির প্রনেতা এবং মুখপাত্র তাদের নেতৃত্বে, নেতৃত্ব বলতে বাধ্য হচ্ছি তার কারণ তাদের সামনে রেখে আর কি রীতিমতো ডিজে বাজিয়ে নাচ হলো, সেখানে মদ্যপের ফোয়ারা উঠলো, নানা রকমভাবে এই যে এই ফুর্তি করা হচ্ছে আর কি। প্রথম প্রশ্ন, এই এত টাকা এরা পাচ্ছেন কোথা থেকে? তাহলে কি এই গোটা বিষয়টির পিছনে ডিপ স্টেটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এবং দ্বিতীয় প্রশ্ন, যদি তাই হয় তাহলে ভারত এর প্রশাসন এবং ভারত সরকারের কি এর বিরুদ্ধে এক্ষুনি আরো বেশি করে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষত ইন্টেলিজেন্সি ব্যুরোর যারা রয়েছেন তাদের? এই যে আন্দোলনজীবীদের যে দিল্লিতে যে নাচানাচিটা দেখলেন, আসলে এটা রিঅ্যাকশন, এটা অ্যাকশন ছিল না। রিঅ্যাকশনটা ছিল ভারত সরকার এই বিষয়টাতে যথেষ্ট সচেতন হয়েছে এবং সেটা এখন নয়, বেশ কিছুদিন ধরে। আপনারা একটা আইনের নাম শুনে থাকবেন, এফসিআরএ। অর্থাৎ বিদেশ থেকে যদি ভারতবর্ষে টাকা পাঠানো হয়, কোন সোর্স থেকে আসছে, কোন সোর্সে যাবে, এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটরিং থাকবে। এতে আমাদের দেশের ব্রিটিশ আমলের পর থেকে যারা বড়, বড় গির্জা বানিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে এখনো সেই ব্রিটিশতন্ত্র চালিয়ে যাচ্ছেন, তাদের স্বার্থে আঘাত লেগেছে। এদের প্ররোচনা আছে এই আন্দোলনে। স্যার, শেষ প্রশ্ন থাকছে একটাই, সেটি হচ্ছে এইবার নীতিন গডকারির পদত্যাগের দাবি উঠল। ইথানল মিশ্রিত পেট্রোল, সেই নীতির বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা পার্টি E20 জনতা পার্টি। আবার নতুন করে কি এই ধরনের বিক্ষোভ, দেশবিরোধী শক্তি, সর্বোপরি একটা এই যে ঝামেলা বাঁধানোর একটা প্রয়াস, এইটাকে আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা চলছে? এখন E20 হচ্ছে, দুদিন পর T20 হবে, তারপর টেস্ট হবে, ওয়ানডে হবে, চলতে থাকবে আমি জানি। কিন্তু আমাদের এই রাষ্ট্রের নাগরিক সমাজকে বুঝতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা যদি এই ভারতবর্ষকে সিকিউর না করে যেতে পারি, আজকে এই ভারত রাষ্ট্র যেখানে জিওপলিটিক্যালি অবস্থান করছে, আজকে ফেইলার অফ রিপাবলিক অফ ইন্ডিয়া মিন্স ফেইলার অফ সাউথ ইস্ট এশিয়া।
এবং সাউথ ইস্ট এশিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মিডল ইস্ট ক্ষতিগ্রস্ত হতে সময় লাগবে না। আজকে চীন থেকে শুরু করে আরাকান থেকে শুরু করে নেপাল, বাংলাদেশ, চীন, ভুটান এই সমস্ত অঞ্চল অস্থিতিশীল হবে আর এক শ্রেণী এখানে অস্ত্র বিক্রি করবে। এদের উদ্দেশ্য সফল আমরা হতে দেব না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রাষ্ট্রবাদী ভারতীয় প্রজন্ম হিসেবে গড়ে তুলব, তারা এটাকে ফেস করতে যথেষ্ট পরিপক্ক হবে।